পিএ ইন্ডাস্ট্রির ব্যবসায়ীদের সংগঠনের নেতাকর্মীদের সাথে বিটিআরসির প্রথম মিটিং হয়। তখন আমরা তাদেরকে জানাই যে আমাদের প্রচুর স্টক আছে, আপনারা এই নিয়ে সিস্টেম যেটা যেভাবে পাবলিককে বুঝাইছেন, এবং ইউটিউবার টেক ইনফ্লুয়েন্সারকে নিয়ে তারা অফিসে একটা প্রেস ব্রিফিংও করে। ওই ব্রিফিংয়ের যে কাট ক্লিপগুলো আমাদের কাছে আসে, আমাদের কাছে বিষয়টা ব্যবহারকারীদের জন্য এবং ব্যবসায়ীদের জন্য, দুই পক্ষের জন্যই প্রচণ্ড জটিল মনে হয়। এই উদ্যোগ নিয়ে আমরা তাদের কাছে যাই এবং তাদেরকে ক্লিয়ার মেসেজ দেই, যেটা খুব দ্রুত আমাদের সাথে আলোচনায় বসুন, পাশাপাশি ব্যবসায়ীদের কথা মাথায় রেখে আমাদের যেহেতু ব্যবসা ইন্ডাস্ট্রিটা লোকের পরিমাণ অনেক বেশি, দয়া করে আপনারা 3 মাস আমাদেরকে সময় দিন। এই 3 মাস সময় দিন, এই কথার থেকে শুরু হয় আমাদের মানববন্ধন, আমাদের কিছু সময় রোড ব্লক করে একটু তীব্র প্রতিবাদ। এই ধারাবাহিকতায় অনেক আছে এই ঘটনার ভিতরে, আমি ছোট করে বলছি। এর ধারাবাহিকতায় জনাব ফয়েজ তৈয়ব ওনার বাসায় আমাদেরকে ইনভাইট করে, সেখানে আমরা ডিনার করি আমাদের প্রতিনিধিরা। সেখানে তিনি আমাদেরকে কমিটমেন্ট দেন আমাদেরকে 3 মাস সময় দিয়ে দিবে। সেটা কি সময়? সেটা হচ্ছে স্থগিত করবে, এনইআরসি চালু করবে না ডিসেম্বরের 16 তারিখে। তারপর সেই বাসায় কথা বলার পর তার 1 থেকে 2 দিন পর সচিবালয়ে আমরা ফাইনালি মিটিং করি। সেই দিন আমাদের প্রতিবাদ সমাবেশ চলমান ছিল ঢাকার কাউরান বাজার যে মোড় আছে গোল চত্বর, সেখানে। তারপর আমাদের সেই মিটিংটা 3টায় হওয়ার কথা বলে 6টায় হয়। লোকজন ফিরে আসতে রাত 8টা-9টা বেজে যায়। এসে আমাদের প্রতিনিধিরা ওখানে দাঁড়িয়ে ঘোষণা দেয়, ফয়েজ তৈয়ব সাহেব নিজের মুখে বলেছেন 3 মাসের জন্য স্থগিত করে দিচ্ছেন। আমাদের স্টকে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো আমরা এই 3 মাসের ভেতর একবারের জন্য যদি বাংলাদেশে কোনো সিমের সাথে ব্যবহার করা শুরু করি, সিম ইনসার্ট করা হয়, সেটা আজীবনের জন্য বাংলাদেশের নেটওয়ার্কের সাথে সংযুক্ত হয়ে যাবে, আর কখনো বিচ্ছিন্ন হবে না। এটার সাথে কোনো পেপার দেওয়া লাগবে, কোনো ট্যাক্স, কোনো ভ্যাট, কোনো রকম কোনো পিছুটান থাকবে না। এইভাবে এনশিওর করার পর আমরা আমাদের আন্দোলন বন্ধ করে দিই। এরপর জানুয়ারি মাসের 1 তারিখ সকালে পুরো বাংলাদেশব্যাপী বিভিন্ন কাস্টমারের ফোনে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের কাছে থাকা নতুন ফোন, সেকেন্ড হ্যান্ড ফোন বাংলাদেশব্যাপী কোনো দোকানদার বিক্রি করতে পারতেছে না, কোনোভাবেই নেটওয়ার্কে কানেক্ট হইতেছে না। মেসেজ দিচ্ছে অন্য কারো নামে রেজিস্টার করা, রেজিস্টার করুন। মেসেজ দিচ্ছে এই ফোনটা ডেটাবেজে নাই, বিটিআরসি যোগাযোগ করুন, নানান রকম মেসেজ। এই হয়রানির পর আমরা বিটিআরসিতে দৌড়ে যাই সকালবেলায়। দোকান খুলি আমরা 11টায়। পুরো দেশব্যাপী যেহেতু আমাদের সংগঠনের সব ব্যবসায়ীরা আমাদের সাথে কানেক্টেড, তারা এই কমপ্লেইনগুলো দিতে দিতে আমাদের 12টা, আমরা একবারে 12:40-45-এর ভিতরে বিটিআরসির সামনে গিয়ে দাঁড়াই। প্রতিনিধিরা জাস্ট 50 থেকে 70 জন মানুষ বসুন্ধরা সিটি মার্কেট থেকে যায়, অন্য কোনো মার্কেট থেকে না। বসুন্ধরা সিটি মার্কেটে টোটাল ব্যবসায়ীর পরিমাণ হইতেছে আনুমানিক 200 দোকান, এক দোকানে অন্তত 10 জন করে কর্মচারী। তো এখানে 2000 মানুষের মামলা। আমরা ওখানে গেছি আনুমানিক 50 জন। আমরা বসে থাকি 12টা থেকে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। 5টার দিকে বাহির থেকে ইটা ছোড়াছুড়ি হয়, আমরা সবাই দৌড়ে বেরিয়ে যাই। আমাদের উৎসুক যারা ছেলেপেলে ছিল এর ভিতরে অনেকেই ছবি তুলছে, ভিডিও করছে। তারপরে সেখানে যখন আর্মি চলে আসে, আমরা আগেই চলে আসছি, আর্মি চলে আসার পরে অনেকক্ষণ পর আমরা জানতে পারি ছত্রভঙ্গভাবে আমাদের কিছু লোকজন ধরা খেয়েছে। আর্মি ধরে নিয়ে গেছে, লাঠিচার্জও করেছে। আর্মি এবং পুলিশ যৌথভাবে ধরার পর আমাদের কাছে নিউজ আসতে আসতে রাত 10টা বেজে যায়। আমরা জানতে পারি প্রায় 50 জন লোক ধরে নিয়ে গেছে। এর ভিতরে আমাদের কাছে একদম প্রপার নিউজ আছে, প্রমাণ আছে, প্রত্যক্ষদর্শী জানিয়েছে যারা এখানে দাঁড়িয়েছিল উৎসুক। কেউ চায়ের দোকানে চা খাচ্ছিল, কেউ রাস্তার মোড়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল। আর্মি এবং পুলিশ এসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের ধরনটা ছিল মোবাইল ফোনটা হাত থেকে আগে নেয়া, আপনার ফোনটা দেখান। লক খুলে গ্যালারিতে চেক করে যার যার ফোনেই এই যে ভাঙচুরের সময়কার কোনো স্টিল পিকচার পাইছে, কোনো ভিডিও রেকর্ড পাইছে, তাদেরকেও ধরে নিয়ে গেছে। এইভাবে আমাদের লোকজন ধরে নেওয়া যাওয়ার পর বিটিআরসি ওই দিন রাতে শেরেবাংলা থানায় মামলা দিল, আমরা নাকি ভাঙচুর চালাইছি, তাদেরকে অবরুদ্ধ করছি। এই থেকে আমাদের সাথে মূল চক্রান্তের শুরু। তারা 600 জনের মতো অজ্ঞাতনামা ব্যক্তির নামে মামলা দিয়ে, আবার ডিবি দিয়ে অজ্ঞাতনামা মামলাতে ধরানোর জন্য আমাদের যারা মোটামুটি পরিচিত মুখ আছে এই ব্যবসার, এবং সেটা খুব ক্রস চেক করলো, মানে একদম ভিন্ন ভিন্ন জায়গার সমস্যা। বসুন্ধরা সিটি নিয়ে যমুনা ফিউচার পার্কের যে এলাকা, ওই যে ভাটারা, তারপরে কুড়িল, তারপরে বসুন্ধরা আবাসিক, সেখানেও তারা ডিবির গাড়ি পাঠায় ধরা শুরু করলো। এই যে প্রশাসনের চাপ, এই যে একটা চক্রান্ত হইতেছে, এই যে আমরা পুরা জুলাই ছাত্র আন্দোলনের মতো ঘরে থাকতে পারতেছি না, পলাতক জীবনযাপন, সিম ব্যবহার করতে পারতেছি না, এই যে আমাদের জীবনটা বিভীষিকাময় হয়ে উঠলো। আমি বুঝতে পারতেছি না আমি কি ব্যবসায়ী নাকি আমি সন্ত্রাসী, আমি কোন জায়গায় গিয়ে বোম মারলাম, কাকে মার্ডার করলাম যে আমি আমার বাসায় থাকতে পারতেছি না। আমাদের সাথে মারাত্মক প্রবলেম হইতেছে, এবং এটা ক্লিয়ার মেসেজ যে এ নিয়ে আর কখনো দেশ বান্ধব না, এ নিয়ে আর কখনো আমাদের দেশের নিরাপত্তা বান্ধব না, এ নিয়ে আর কখনো ভোক্তা বান্ধব না, এ নিয়ে আর কখনো ব্যবসায়ী বান্ধব না। অনেকের কাছে মেসেজ যাচ্ছে ব্যবসায়ীরা গভর্নমেন্টকে ট্যাক্স দিতে চায় না, সেজন্য তারা তাদের আখের গোছানোর জন্য দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্বল করতে চাচ্ছে নির্বাচনকে টার্গেট করে। সম্পূর্ণ মিথ্যা।
বিটিআরসি এনইআর আজকে ইন্টারিম সরকার আছে প্রায় 2 বছরের কাছাকাছি, তারা চাইলে করতে পারতো ভাই জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে, মার্চ মাসে, এপ্রিল মাসে, তারা চাইলে করতে পারতো এটা পাইলট প্রোগ্রামটা 6 মাস রান। তখন আপনি জানতে পারতেন কি সমস্যা, আমি জানতে পারতেন কি সমস্যা, আমরা সলভ করার জন্য সমস্যা ফাইন্ড আউট করে বিটিআরসি বরাবর আমরা জানাতে পারতাম। তারা ভাই জানালো 3 মাস আগে, যখন নভেম্বরে তারা লঞ্চ করে এই প্রোগ্রামটা, আমরা নিয়োগ করছি আমরা আইনগতভাবে লড়বো, আমাদের সাথে অন্যায় হচ্ছে। নভেম্বর মাসে তাদের সাথে মিটিং করতে করতে আমাদের 15 দিন শেষ। আমরা যে একটা আইনগতভাবে লড়বো, ডিসেম্বর মাসে কোর্ট বন্ধ, এটা কি চক্রান্ত না? ফেব্রুয়ারি মাসে নির্বাচনের আগ মুহূর্তে এটা করলে এটা কি চক্রান্ত না? এই যে এনইআর এর মাধ্যমে এক একটা ব্যক্তির রিকশাওয়ালা থেকে শুরু করে বাটন ফোন থেকে শুরু স্মার্টফোন, একবার আইনজীবী থেকে শুরু করে সর্বোচ্চ লেভেলের রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদেরকে সম্পূর্ণ নজরদারি করা যায়, এটা কি চক্রান্ত না? এই হচ্ছে আমাদের মেসেজ। এই মেসেজ যখনই দিতে শুরু করলাম, ব্যবসায়ীদের প্রবলেম বাদ দিয়ে সামগ্রিক প্রবলেম নিয়ে আলোচনা শুরু করলাম, আমাদের উপর শুরু হলো একদম স্টিম রোলার। আমরা পরিবার নিয়ে এই নির্যাতন সইতে না পেরে পরিবার নিয়ে রাস্তায় নামছি, যাতে আমাদের পক্ষে জনগণ আসে, জনগণকে মেসেজ দিতে পারি। পরিবার নিয়ে দাঁড়ালাম যাতে আমাদের বউ বাচ্চাকে দেখেও রাস্তার মানুষ দাঁড়িয়ে আমাদেরকে জিজ্ঞেস করতে চায় আসলে আপনাদের সমস্যা কী। দাঁড়ানো আধা ঘন্টাও সময় দেয়নি রাস্তায়, আমাদের ফ্যামিলিকে মারছে, অনেক আমাদের মা বোনরা ইনজুর হয়েছে ওই দিন, আমাদের কাছে এগুলো মেডিকেল রিপোর্ট আছে। এক ছেলেকে তারা রাবার বুলেট মারছে, পুলিশ স্বীকারই করতেছে না রাবার বুলেট যদি না মারে ফুসফুসের ভিতরে চলে যায় কেমনে, এই হাড় ফুটা হয়ে ভেতর থেকে গলগুলি রক্ত বাড়ায় কেমনে, সেটা ভিডিও আমাদের কাছে আছে, সেটাও স্বীকার করে না। যেদিন আমাদেরকে মা বোনদের মারলো, সেই দিন আমরা অনুরোধ করলাম আমাদেরকে এভাবে নির্যাতন করেন না, আমরা মানববন্ধনে আসছি। আমাদেরকে জনাব ডিসি মাসুদ, রমনা জোনের মেবি, উনি এসে রাস্তায় দাঁড়িয়ে আমাদেরকে একত্রিত করে বলল 11 জনকে ধরা হয়েছে, মিস্টেক, একজনের বুকে রক্তাক্ত হয়েছে, সেটাও মিস্টেক, আপনারা কষ্ট করে চলে যান, আমরা কি করা যায় সর্বোচ্চ উপরমহল পর্যন্ত আপনাদের মেসেজটা পৌঁছাবো। আমরা পুলিশও এই বিষয়টা জানতাম না, আমাদেরকে ছত্রভঙ্গ করে জবান দিয়ে 11 জনকে ছেড়ে দিবে, তারপর সে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন করে দিল। হয়তোবা সে চেষ্টা করছে, আমি আইনকে সম্মান করি, কিন্তু কমিটমেন্ট দেওয়ার পরেও, ক্যামেরার সামনে মিডিয়াতে প্রচার হওয়ার পরেও আমাদের 11 জনকে দিয়ে দিল। আবার তারা পুলিশকে মারছে, ইটপাটকে মারছে, আমরা নাকি ককটেল বোমার ছুঁছি, কী যেন একটা মামলা দিয়ে দিল, সেটা হচ্ছে হাতিরঝিল থানায়। এরপর আজ সকালে এই মুহূর্তে আমাদের ব্যবসায়ীরা কোর্টে দাঁড়ানো ভাই, তাদেরকে আজকে জামিন হওয়ার কথা, আমরা যে কোনোভাবে আইনজীবী ধরে, তাদের কারো বাচ্চা আছে, তাদের বউ অসুস্থ, মা একজন ক্যান্সার রোগী, 11 জনের ভিতরে, এই ফ্যাক্টগুলো আমরা যখন আদালতে প্রচার করলাম, আমি আধা ঘন্টা আগে খবর পাইলাম তাদেরকে শেরেবাংলা নগর থানার অজ্ঞাত মামলায় আবার ফাঁসানো হয়েছে। তো এটা কি মনে হইতেছে না জুলাই চক্রান্ত? এটা কি মনে হইতেছে না আমরা আবার ফ্যাসিস্ট সরকারের ভিতরে আসি, আবার আমাদের বাক শক্তি কেড়ে নেওয়া হচ্ছে, বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে? আজকে 1 ঘন্টা আগের ঘটনা। আর আমরা যার মুখ থেকে শুনেছি, সে ডাক ও টেলিযোগাযোগ বলেন অথবা বাংলাদেশের অন্যতম একজন প্রাইম ব্যক্তিত্ব, তার মুখ থেকে শোনার পর আমরা বিশ্বাস করব না? আমরা তাকে বারবার বলেছি একটা প্রেস রিলিজ দেন, অফিসিয়ালভাবে সংবিধান অনুসারে, বাণিজ্যের নিয়ম অনুসারে যেভাবে এটা লিখিত আকারে দেয় সেটা দেন, আমরা সারা বাংলাদেশের ব্যবসায়ীদেরকে দিয়ে তাদের যে একটা উদ্বেগ আছে সেটা সমাধান করি। আমাদের সাথে আর যোগাযোগ করা হয়নি। আমাদের জানা মতে এনইআরটা তৈরি করতে আনুমানিক 30 কোটি টাকার মতো খরচ হয়েছে। আমাদের জানা মতে এখানে অবৈধ টাকার লেনদেন হয়েছে, মেইন খরচের বাইরে অনেক টাকা পয়সা লেনদেন হয়েছে। কে খেয়েছে, কোন মহল খেয়েছে, এটা সংবাদকর্মীদের নৈতিক দায়িত্ব বের করা। এবং এখানে ফান্ডিং করেছে গভর্নমেন্ট না করে 12টা কোম্পানি, যারা বাংলাদেশে অফিসিয়ালভাবে ম্যানুফ্যাকচার প্লান্ট দিয়ে ব্যবসা করে, যেটা আমরা করি না, আমরা বিদেশ থেকে কিনে আনি। তারা বাংলাদেশে ম্যানুফ্যাকচার প্লান্ট দিয়ে ব্যবসা করে, তাদের ট্যাক্সের পরিমাণ কম, তারা মিলে এটা টাকা দিয়ে করেছে। তাদের টাকা দেওয়ার যে লিক ভয়েস মেসেজ, সেটা আমরা নভেম্বর মাসে সারা বাংলাদেশে গণমাধ্যমে ছড়িয়ে দিয়েছি। তারা কেন টাকা দিবে সরকারের কাজে? নিরাপত্তার চিন্তা সরকারের করা দরকার। কোনো নির্দিষ্ট বেসরকারি 4টা 5টা 10টা 20টা লোক এটা কখনো, এটা মানে সরকারকে এরকম কোনো উপস্থাপন করতে পারে না, একটা অফার দিতে পারে না যে এমন একটা সিস্টেম দাঁড় করেন যেটা শুধু আমাদের লাভ। এই সিস্টেম দাঁড় করলে আমরা ফোন আনতে পারবো না, এই সিস্টেম দাঁড় করলে সবাইকে নজরদারি করা যাবে, এই সিস্টেম দাঁড় করলে নির্বাচন বানচাল করা যাবে। এই সিস্টেম যদি দাঁড় করানো হয়, এই যে এটার যে ডেটাবেস, আপনার আমার এনআইডি কার্ড এবং মোবাইল ফোন আইএমআই নাম্বার এবং সিমের ডাটা, এটা ভারতে জমা হচ্ছে, দিল্লিতে। কেন এটা জমা হবে? এটা কেন? আমরা বলার পর এখন সেটা হয়তো বা তারা কোনোভাবে ধামাচাপা দিতে চাচ্ছে, কিন্তু আমরা তো আগেই প্রমাণ দিয়ে দিছি। আমাদের দেশে অনেক আইটি স্পেশালিস্ট এটা নিয়ে প্রমাণ দিচ্ছে জানুয়ারির 1 তারিখেই। এটা ডেটাবেস কেন দিল্লিতে হবে? তথ্য আপনার আমার যাচ্ছে দিল্লিতে, স্টোর হচ্ছে দিল্লিতে। আশপাশের দেশে উন্নত এমন কোনো রাষ্ট্র নাই যেখানে রাখা যায়, যেখানে আধিপত্যবাদ নিয়ে হাদি ভাই এত কথা বললো, তার জীবন চলে গেল, যে আধিপত্যবাদ নিয়ে আমাদের সর্বস্তরের মানুষ চিন্তা করতেছে আমরা কীভাবে এটা থেকে মুক্তি পাই, সেখানে কেন যেতে হবে? আমাদের যদি এই ইন্ডাস্ট্রিটা এনইআর তারা সাকসেসফুলি তাদের স্টাইলে, যেই কাস্টমাইজেশনে তারা চাইতেছে,
ওই স্টাইলে যদি তারা কাস্টমাইজেশন করে সফল হয়, বাংলাদেশের জনগণ, সংবাদকর্মী, সর্বস্তরের মানুষ যদি আমাদের সাহায্য না করে, যা ক্ষতি হবে তা হচ্ছে আমাদের দোকানের পরিমাণ প্রায় 25,000। এক একটা দোকানে অ্যাভারেজ 10টা করে 15টা করে স্টাফ, এবং এখানে আমরা যেই স্টলগুলো ভাড়া নিই এগুলো বেশিরভাগই ব্যক্তি মালিকানাধীন। যারা ভাড়া আমাদের কাছে দিয়ে রাখছে তাদের বলে দোকান মালিক সমিতি, তারা ক্ষতিগ্রস্ত হবে, হাজার হাজার দোকানদার। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের যদি বন্ধ করতে পারে, আমাদের ব্যবসা বন্ধ হয়ে গেলে আইটি সেক্টরে অনেক বড় একটা ইফেক্ট পড়বে। অনেক ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে, স্মার্টফোন ব্যবহারকারীদের, এই যে ব্যবসায়ীরা আমরা আছি, আমাদের সাথেই তাদের ব্যবসাটা কানেক্টেড। তারা আমাদের দোকানে এসে রিভিউ করে, আমাদের দোকানের প্রোডাক্ট নিয়ে তারা ইউটিউবে যে ভ্লগ করে, এবং আমাদের পেজগুলো তারা মেনটেন করে, ওয়েবসাইটগুলো তারা মেনটেন করে মাসিক চুক্তিতে। এরা নষ্ট হয়ে যাবে। আমাদের যে সার্ভিস অ্যাসোসিয়েশন টেকনিশিয়ান সারা বাংলাদেশে, আমাদের পিআই ফোন আছে বলে লেটেস্ট বিভিন্ন ফোনের বিভিন্ন সমস্যা হয়, তারা সেগুলো রিপেয়ার করে। যারা আমাদের পিআই ফোনের উপর ভিত্তি করে আমাদের স্পেয়ার পার্টসগুলো আনে, সেই স্পেয়ার পার্টসের ব্যবসায়ীরা ধ্বংস হবে। যারা কাভার বিক্রি করে, গ্যাজেট বিক্রি করে, চার্জার বিক্রি করে, অ্যাক্সেসরি বিক্রি করে, তাদের ব্যবসা ধ্বংস হবে। আমাদের সাথে টোটাল ইকোসিস্টেম 25 লাখ, এবং টাকার পরিমাণ যদি বলি সেটা হচ্ছে শুধু ব্যাংকে আমাদের লোনের পরিমাণ হাজার হাজার কোটি টাকা আছে। এই ঋণগুলো আমরা আর কখনোই দিতে পারবো না। এখানে ব্যাংকিং খাত অনেক বড় একটা ধাক্কায় পড়বে। আপনি এখন আপনার ফোন নিয়ে দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, চায়না, থাইল্যান্ড, আশপাশে সব দেশে যান, আপনি যতদিন থাকবেন ততদিন আপনার ফোন চলবে। সেইখানে তো আমরা প্রবাসী, সেখানে যদি আমাদের বাংলাদেশের নেটওয়ার্কের সাথে কানেক্ট হওয়া, বাংলাদেশের প্রথম একটা ব্যবহার করা ফোন যদি আপনি থাইল্যান্ডে নিয়ে আনলিমিটেড টাইম ব্যবহার করতে পারেন, কেন ওই দেশের লোকটা বাংলাদেশে এসে 60 দিন পর রেশন করতে হবে? কেন এই বাধা রাখবে? দুনিয়ার কোনো দেশে নাই। আমরা উন্নত হচ্ছি, উন্নত দেশকে ফলো করব, এ নিয়ে আর কোনো উন্নত দেশে নাই। আপনি এমন কিছু ইমপ্লিমেন্ট করেন আশপাশে উন্নত দেশ থেকে, যেখানে আমাদের থেকে সাইবার সিকিউরিটি উন্নত, আমাদের থেকে আমাদের ডাটা ডকুমেন্ট নিরাপদ। এটা কেন আপনি করবেন? এখানে অনেকগুলো ভুল মেসেজ দিছে। এই নিয়ে চালু হলো নাকি বিকাশ, নগদ এরকম ব্যাংকিং অ্যাপের স্ক্যাম চলে যাবে। এই নিয়ে চালু হলো নাকি আমাদের যে যুব সমাজ এখন অনলাইনে জুয়া খেলে, সেটা চলে যাবে। সম্পূর্ণ ভ্রান্ত এবং ফালতু ধারণা। আইটি সম্বন্ধে ছোটোখাটো নলেজ রাখে, তার সাথে আপনি বসে, আপনার সবাই, সর্বস্তর মানুষ বসে জানতে পারবেন এটা একটা ভুয়া কথা। মানে গ্যাম্বলিংয়ের সাথে এই নিয়ে কোনো সম্পর্ক নাই। দুনিয়ার সব উন্নত দেশে সবচাইতে উন্নত রাষ্ট্র বর্তমানে পৃথিবী চালায় চায়না প্রযুক্তিতে। চায়নাতে ঘরে ঘরে লোকজন ট্রেনে দাঁড়ায়, মেট্রো রেলে বসে কাজের ফাঁকে জুয়া খেলতেছে, ইনকাম করতেছে, ঠকতেছে। এটা কখনোই সম্ভব না এই নিয়ে মাধ্যমে। এইভাবে মানুষকে ভুল মেসেজ দিয়ে মূলা জুলায় আমাদেরকে করা হচ্ছে কালপ্রিট, এবং তারা পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে রাতের আধারে আমাদেরকে ধরপাকড় করে মিথ্যা মামলা দিয়ে সম্পূর্ণভাবে দমায় রাখতে চাইতেছে, যা আমরা দেখছি গত সরকারের আমলে।